ঈদের পরে হচ্ছে এটা আমাদের প্রথম ক্লাস। তো তোমাদের ভর্তি নেওয়ার পর থেকে আমরা আসলে তোমাদেরকে খুব বেশি ক্লাস নেই নাই, পড়া দেই নাই, প্যারা দেই নাই। কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম যে তোমরা একটু রিল্যাক্স হও। অনেক দিন তো পরিশ্রম করলা, অনেক পড়াশোনা করলা, সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলে। তো মেন্টালি যাতে তোমরা প্রিপেয়ার্ড হতে পারো, সেজন্য আমরা তোমাদেরকে সময় দিয়েছিলাম। যদিও তখন তোমাদেরকে বলি নাই, বাট ইনডিরেক্টলি আর কি চেয়েছিলাম যাতে তোমরা আস্তে আস্তে মেন্টালি প্রিপেয়ার্ড হও। তো সেজন্য আর কি খুব বেশি ক্লাস নেই আস্তে আস্তে নিছি, যাতে আস্তে আস্তে একটু এই ওয়ার্ম আপ করলাম আর কি। তো ঈদের পর থেকে এখন থেকে ইনশাল্লাহ আমরা ক্লাস, পরীক্ষা সবকিছু নিয়মিত চলবে আমাদের। তো আমিও আশা করি তোমরা ওয়ার্ম আপ করার পর, ঈদ গেল, সবকিছুর পরে তোমরা এখন আশা করি মেন্টালি সবাই প্রিপেয়ার্ড। একটা যে নতুন লং জার্নি শুরু করেছো, সেজন্য তোমরা মানসিকভাবে, শারীরিকভাবে সবকিছুর দিক থেকেই তোমরা আশা করি প্রস্তুত। তো এটা আমাদের ধারণা আর কি। তো এর ব্যতিক্রম হতে পারে, তবে কারো যদি কোনো সমস্যা থাকে, সেটা আমরা তো আছি সর্বক্ষণ। তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে, কিন্তু আমরা আশা করি তোমরা সবাই প্রস্তুত। তো তোমরা যারা আজকে এই ক্লাসে আছো, তোমরা সেকেন্ড টাইমার। এখন এই সেকেন্ড টাইমার শব্দটা অনেকের কাছে হয়তো একবার ব্যর্থ হওয়ার নাম, কিন্তু আমি মনে করি এটা অন্যভাবে দেখা উচিত, এবং আমি চাই তোমরা এটাকে অন্যভাবে দেখো। দেখো, সেকেন্ড টাইমার মানে ব্যর্থ মানুষ না। এটাকে আমরা এভাবেও ভাবতে পারি, সেকেন্ড টাইমার মানে একজন অভিজ্ঞ মানুষ। প্রথমবারের ভুলগুলো যে দেখে ফেলে, বুঝে ফেলে, আবার ঠিক করে আবার ঘুরে দাঁড়ায়, সেই তো আসলে সবচেয়ে শক্তিশালী। মনে করো, তুমি যদি তোমার প্রথমবারের কথা চিন্তা করো, প্রথমবার তুমি কিছুই জানতা না, পরীক্ষার হলে প্রশ্ন কেমন আসবে, পরীক্ষার হলের স্ট্রেস কিভাবে ম্যানেজ করতে হয়, এই বিষয়গুলো কিছুই কিন্তু তোমরা জানতে না। কিন্তু এখন কিন্তু তোমরা জানো, তাই না? তো তোমরা সেটাকে নেগেটিভলি না দেখে পজিটিভলি দেখো, যে আসলে তোমরা একজন অভিজ্ঞ, বর্তমানে অভিজ্ঞ তোমরা। মনে করো একজন কৃষকের কথা যদি আমরা ধরি, সে একটা বীজ বপন করে। কিছু কিছু বীজ আছে যেগুলো থেকে দ্রুত চারা গজায়, কিন্তু বেশিরভাগ থেকেই তো আস্তে আস্তে ধীরে ধীরে চারা গজায়, তাই না? সে কিন্তু দেখো সাথে সাথে কিন্তু ফল পায় না। কখনো খরা দেখা দেয়, মাটি ফেটে যায়, বৃষ্টি আসে আবার আসে না। কৃষকের কত চিন্তা থাকে, কিন্তু সে কিন্তু হাল ছাড়ে না। কারণ সে জানে মাটির নিচে যে কি চলছে, সেটা তার ধারণার বাহিরে। আল্লাহ যে কিভাবে প্রসেসিং করতেছেন, এটা সে দেখছে না, খালি চোখে এটা দেখা সম্ভব না। কিন্তু তার ভিতরে একটা বিশ্বাস থাকে, সে জানে এখান থেকে একদিন ফল আসবে। তো তোমাদের এই যে পড়াশোনাটা, সেকেন্ড টাইমের এই লং জার্নিটা, এটাও অনেকটা সেই বীজের মতো। তোমরা পড়বে আস্তে আস্তে, এই যে আমরা তোমাদেরকে বলি যে খুব বেশি পড়তে হবে না এখন থেকে, নিয়মিত আস্তে আস্তে পড়ো, একদিনে সব পড়ার দরকার নাই। এটা কেন বলি? এটা বলি হচ্ছে, যখন তুমি এরকম আস্তে আস্তে পড়বে, তখন তোমার পড়াশোনাটাও সেই বীজের মতো আস্তে আস্তে তোমার ভিতরে প্রভাব ফেলবে। আজকে যেটা পড়তেছো সেটা হয়তো ভুলে গেছো, কিন্তু এটার প্রভাব তুমি এখন সাথে সাথে অনুভব করতে পারবে না। কিন্তু প্রতিদিনের পরিশ্রম জমতে জমতে একদিন এটা তোমাকে ফল দিবে। তুমি বিভিন্ন জায়গায় এটা ফিল করতে পারবে যে ওই দিনের পড়াটা আসলেই তোমার কাজে লেগেছে। আজকের 1 ঘন্টা তোমার আগামী দিনের আত্মবিশ্বাস। আজকে যে 1 পৃষ্ঠা পড়বে, সেটা তোমার আগামী দিনের একটা সাফল্য। আর আজকের যে সময়ানুবর্তিতা, নিয়মতান্ত্রিকতা, এটা তোমার আগামী দিনের পরিচয়। এটা যে শুধু পড়ার জন্যই কাজে লাগবে এমন না। এটা পড়তে পড়তে এক সময় তোমার একটা ভালো অভ্যাস গড়ে উঠবে, পড়ার অভ্যাস গড়ে উঠবে, নিয়ম মতো চলার অভ্যাস গড়ে উঠবে। তোমাদের সামনে আর অনেক স্টুডেন্ট দেখবা, আরো অনেকেই থাকবে, কেউ দেখবা যে দ্রুত পড়ে, কেউ 3 মাস পরে চান্স পায়, কেউ অনেক কিছু খুব দ্রুত বুঝে ফেলে, কেউ আস্তে আস্তে বুঝে। কিন্তু আসলে জীবনের গুরুত্বপূর্ণ দিক কিন্তু তোমার এই গতি না, বুঝছো? মানে খুব দ্রুত তুমি কিছু করে ফেলবা, এটা কিন্তু আসলে জীবনের গুরুত্বপূর্ণ জিনিস না। জীবনের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা লক্ষ্য। তুমি যে লক্ষ্য নিয়ে আগাবে, সেই লক্ষ্য যদি তোমার ঠিক থাকে, সেটার জন্য যদি তুমি কাজ করে যাও, একটা ভালো অভ্যাস গঠন করে সেই অনুযায়ী কাজ করো, তাহলে তুমি লক্ষ্যে পৌঁছাবেই, তুমি জিতবেই। আর যদি তোমার নিয়ত ঠিক থাকে, তাহলে আল্লাহ তাআলা তো অবশ্যই তোমার রাস্তা সহজ করে দিবে। জীবনের সবচেয়ে বড় শক্তি কি আমি যদি বলি তোমাদেরকে, এখন বিভিন্ন দিক থেকে এটার বিভিন্ন উত্তর আসতে পারে, কিন্তু তোমাদের জন্য এই ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত উত্তর হচ্ছে ফিরে আসার ক্ষমতা। জীবনে যে কোনো একটা ব্যর্থতা থেকে যে ফিরে আসতে পারে, সেটাই আসলে জীবনের সবচেয়ে বড় দিক, বড় শক্তি। আজকে তোমাদেরকে আমি এই একটা প্রশ্ন করি, ধরো আজ থেকে 1 বছর পর, 1 বছর পর তোমার জীবনটা কেমন হবে বলে তুমি মনে করো?
মানে 1 বছর পর কি তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, নাকি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে দাঁড়িয়ে তুমি এই নিজের অতীতকে, মানে এই যে কয়দিন কষ্ট করেছো এগুলোকে তুমি দেখবা, মানে দেখতে পাবে, দেখে বলবা যে আলহামদুলিল্লাহ আমি হাল ছাড়িনি, আমি হাল ছাড়িনি এবং সফল হয়েছি। মানে এরকম দেখতে চাও নাকি তার বিপরীতটা দেখতে চাও? পৃথিবীর সবচেয়ে কষ্টের অনুভূতি কি জানো? তুমি হয়তো বলবা যে ব্যর্থতা, বা একজন এক উত্তর দিবে, কিন্তু আমি মনে করি আর কি, পৃথিবীর সবচেয়ে কষ্টের অনুভূতি হলো একটা জিনিস কি, মানুষ হচ্ছে নিজের কাছে নিজে কখনো মিথ্যাবাদী হতে পারে না। বুঝছো? ধরো তুমি অনেকের কাছে অনেক ভাবে অনেক কিছু মিথ্যা কথা বললা, কিন্তু দিন শেষে যখন তুমি নিজের সাথে নিজে কথা বলবা, নিজেকে নিজে প্রশ্ন করবা, তখন তোমার ভিতর থেকে কিন্তু কোনো মিথ্যা কথা আসবে না, আসল সত্যিটাই বের হয়ে আসবে। এই পৃথিবীর সবচেয়ে কষ্টের অনুভূতি হলো একদিন নিজের কাছে নিজে স্বীকার করা যে আমি পারতাম কিন্তু আমি চেষ্টা করিনি। এখন তোমাদের মনে হয় এরকম ইয়ে কি হয়, এরকম অনুভূতি কি আসলে হয় কখনো? হ্যাঁ হয়, এটা হয়, বুঝছো? আমি মোটামুটি তো তোমরা সবাই জানো আমার বিষয়টা। আমি ভুলভাল ডিসিশন নিয়ে যখন অ্যাডমিশনের প্রস্তুতি নিলাম না, দুই এক জায়গায় পরীক্ষা দিলাম, তখন খুব বেশি ভালো হইলো না প্রথমবার। তখন আমার বন্ধু বান্ধবদের দেখে যখন দেখতাম যে তারা বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে, তখন আসলে আমার এরকম মনে হয়েছিল যে আসলে আমি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে অ্যাডমিশন দিতাম, তাহলে হয়তো আমিও পারতাম। মানে ওই সময়ের অনুভূতিটা আসলে, এটা তো রিসেন্টলি তোমরাও ফিল করেছো তাই না? তোমরা যেহেতু সেকেন্ড টাইমার, তোমরাও তো রিসেন্টলি এই অনুভূতি ফিল করেছো, তোমরা আমার সাথে রিলেট করতে পারবা বিষয়টা। এটা তোমরা জানো যে এটা কতটা কষ্টের। অনেকে আমরা স্বপ্ন দেখি, কিন্তু খুব কম মানুষ আছি যারা হচ্ছে মনে করো স্বপ্নের জন্য নিয়মিত ঘাম ঝরায় চেষ্টা করে যায়। এই যে যারা এখানে আছো তোমরা সবার তোমাদের একটা স্বপ্ন আছে। কেউ শিক্ষক হতে চাও, কেউ সরকারি চাকরি করতে চাও, কেউ পরিবারের কষ্ট দূর করতে চাও, কেউ বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে একটা সেতু আছে, যে সেতুটার নাম হচ্ছে পরিশ্রম। বুঝছো? মনে করো আমাদের সবার বাবা মা আছে, অভিভাবক আছে। তা মনে করো একজন বাবা, বৃদ্ধ, এক লোক বৃদ্ধ আর কি, বৃদ্ধ একজন বাবা ছিলেন, কিন্তু প্রতিদিন কাজ করতেন, তার লাইফ সেটেল, সব কিছু আছে। সে প্রতিদিন মনে করো, সে প্রতিদিন এরকম কাজ করে যেত, কিন্তু তার সবকিছু আছে, সে সেটেল, সে যদি কিছু না করে বসে বসে খেতে পারবে। তো একদিন কেউ একজন তাকে জিজ্ঞেস করছে, আপনি এত কষ্ট করেন কেন, আপনার তো সব আছে, এখন চাইলে রিল্যাক্সে থাকতে পারেন। কিন্তু তিনি বললেন আসলে আমি তো এগুলো নিজের জন্য করি না, আমি চাই আমার সন্তান এমন জায়গায় পৌঁছাক যেখানে তাকে আমার মতো কষ্ট করতে না হয়, যাতে আমার সন্তানও রিল্যাক্সে থাকতে পারে। এটা আসলে একটা গল্প না, এটা আমাদের সবার মা বাবার সিনারিও। আমাদের সবার মা বাবা চায় আমার তাদের সন্তান যেন দুধে ভাতে থাকে, তাই না? তারা হয়তো মুখে ভাতে বলেন, তারা হয়তো মুখে বলেন না, কিন্তু তাদের প্রত্যেকটা ত্যাগের পিছনে একটা স্বপ্ন আছে। আর সেই স্বপ্নের নামটা হচ্ছে তুমি, আমি, আমরা, তোমরা। বুঝছো? আজকে যখন মনে করো তুমি, আজকে থেকে যে আমাদের ক্লাস শুরু হলো, তোমরা নিয়মিত পড়তে বসবে, তখন তুমি নিজের সাথে নিজে মনে করবে যে তোমার ঘুমের সঙ্গে শুধু তোমার বইয়ের যুদ্ধ না, তোমার অলসতার সঙ্গে তোমার ভবিষ্যতের যুদ্ধ। তুমি যে অলসতা করে পড়বে না, এই একটু পরে পড়বো, আরো 7-8 মাস বাকি, আল্লাহ এখন এতদিন, এত আগে থেকে কেউ পড়ে নাকি, আমি আরো কয়দিন পরে পড়বো, এই যে অলসতাটা করবা, এটার সাথে তোমার ভবিষ্যতের যে একটা তুমি স্বপ্ন দেখো, সেই ভবিষ্যতের যুদ্ধ, এবং তোমার যে অজুহাত, সেই অজুহাতের সাথে তোমার স্বপ্নের যুদ্ধ। আর এই যুদ্ধে তোমাকে জয়ী হতেই হবে যেভাবেই হোক। আমরা মনে করো সফল মানুষদের দেখি, কিন্তু তাদের সাথে আমাদের একটা পার্থক্য কি, খুব কম বিষয়ে আসলে পার্থক্য আছে। দেখো, তাদেরও কিন্তু 24 ঘন্টা আমাদের মতোই, তাদেরও ক্লান্তি আসে, তাদেরও মন খারাপ হয়, তাদের জীবনে ব্যর্থতা আসে, কিন্তু তারা যে কাজটা করে সেটা হচ্ছে তারা তাদের যে লক্ষ্য সেটার প্রতি তারা তাদের কমিটমেন্ট ঠিক থাকে, তারা সেটার জন্য কাজ করে যায়। যেদিন মন চায় না, মন খারাপ থাকে, সেদিনও তারা সেটার জন্য লড়ে যায়। কিন্তু আমরা সেটা করি না। তো আজকে হচ্ছে অনেক কথা বললাম, কিন্তু আমি চাই তোমরা এখন নিজেদের সাথে নিজে একটা প্রতিজ্ঞা করো। তোমরা প্রতিজ্ঞা করো যে আমি আজকে থেকে নিয়মিত থাকবো, নিয়মিত ক্লাস করব, ক্লাসের নোট নিব, পড়াশোনা রিভিশন দিব, আমি কখনোই হাল ছাড়বো না, এবং প্রতিদিন আজকের চেয়ে আগামীকাল আরেকটু ভালো হবো। দেখো, সাফল্য আসলে কিন্তু কোনো ম্যাজিক না, এটা ছোট ছোট ভালো অভ্যাসের যোগফল। তুমি এই একটু একটু করে পড়বে, এটা একটা সময় অনেক বড় ফল দিবে। এটা আসলে কোনো ম্যাজিক না, মানে হঠাৎ করে হয়ে গেল কেউ সফলতা অর্জন করে ফেললো এরকম না। প্রতিদিন একটু পড়া, একটু রিভিশন, প্রতিদিন একটু মনোযোগ, একটু ধৈর্য, এই ছোট জিনিসগুলোই একদিন তোমাকে বড় ফল এনে দিবে। আজ থেকে তোমরা নিজেকে নতুন করে বানাতে শুরু করো। আগের যেগুলো ভুল হয়েছিল সেগুলোকে অভিশাপ মনে করো না, ওইটাকে শিক্ষা মনে করো।
আগের ব্যর্থতাকে তোমরা দেয়াল মনে করো না, মনে করো যে এটা একটা সিঁড়ি, এটা তোমাকে আরো উপরে উঠার সিঁড়ি তৈরি করে দিয়েছে। কারণ যে মানুষ মনে করো নিজের ভুল থেকে শিখে, সে একদিন শুধু ভালো ছাত্র হয় না, সে একদিন শক্তিশালী মানুষ হয়। আর বড় যে পরিবর্তন আমরা চাই, এটা আসলে হঠাৎ করে আসে না। প্রথমে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, সিদ্ধান্ত নিয়ে আমাদের কোর্সে যুক্ত হয়েছো, আমাদের সাথে পথ চলা শুরু করেছো। তারপর একটা অভ্যাস আসে। এই অভ্যাসটা তোমরা এখন গঠন করবে আস্তে আস্তে, ক্লাস করে, পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে। তারপর আসে একটা পরিচয়, আর তারপর আসে একটা অর্জন। তো আমি চাই তোমরা সবাই সেই সিদ্ধান্তটা তো নিয়েছো, এখন বাকি যে স্টেপ গুলো আছে, অভ্যাস, তারপর আরো যা যা করতে হয়, সেগুলো তোমরা নাও। নিজের ভিতরে যে অলসতাটা আছে সেটাকে হারানোর একটা সিদ্ধান্ত নাও। নিজের ভিতরে যে ভয় আছে সেটাকে হারানোর সিদ্ধান্ত নাও। তারপর হচ্ছে কিছু হইলে পরে করব, আজকে করব না, এই যে মনোভাব, এটাকে হারানোর সিদ্ধান্ত নাও। কারণ এই যে এটা তো সবাই জানো তোমরা, যে আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু কেউ যদি সময়কে সম্মান করে, সময় তার জীবন বদলে দেয়। বুঝছো? তোমাদের এই বিশাল জার্নিতে হয়তো তোমাদের সামনে অনেক বাধা আসবে। এই পরিচিত অনেকের মধ্যেই, মা বাবার মধ্যে তো অনেকের মা বাবা এরকম বলে যে আরে আরে পরে কি হবে, আর পারবা না, এই সেই। কিন্তু যে নিজের স্বপ্নকে ছাড়ে না, মনে রাখবা, আল্লাহ তাআলাও তাকে একা ছেড়ে দেন না কোনোদিন। তো আজকের এই মুহূর্ত থেকে অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে। তোমরা যদি একটা সিদ্ধান্ত নাও, হয়তো আজকের ক্লাস থেকেই তোমাদের কারো জীবনের মোড় ঘুরে যেতে পারে, যদি তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও। তোমাদের থেকে কেউ একজন ভবিষ্যৎ শিক্ষক হবে, কেউ একজন সরকারি কর্মকর্তা হবে, কেউ একজন নেতা হবে, কেউ একজন এমন মানুষ হবে যার জন্য তার পরিবার গর্ব করবে। তো আমি চাই যে এতক্ষণ যতগুলো কথা বলছি, তোমরা সেগুলো নিজের মনের মধ্যে গেঁথে নাও এবং নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হও। আবারও বলছি, একটা জিনিস সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে মানুষ নিজের সাথে নিজে কখনো মিথ্যা বলতে পারে না। নিজের কাছে নিজে সবসময় সত্যবাদী। সো তোমার কাছে তুমি সত্যবাদী, তুমি জানো তোমাকে কতটুকু কি করতে হবে, তুমি কেমন, তোমার কতটুকু কি গ্যাপ আছে, সবকিছুই তুমি আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানো। সেজন্য কাজ করে যাও, সেজন্য চেষ্টা করো। ইনশাআল্লাহ আল্লাহ সহায় হবেন। আচ্ছা, খালিদ সাইফুল্লাহ বলছো ভাইয়া আমার কল কেন কেটে যাচ্ছে ভাইয়া? তোমার নেটওয়ার্ক প্রবলেম মেবি, এটা একটু চেক করো। আচ্ছা, তো অনেক কথা বললাম। আশা করি তোমরা যদি এগুলো মেনে চলো, নিজেদের ভিতরে নিতে পারো, এই কথাগুলোকে ধারণ করতে পারো, ইনশাল্লাহ তোমাদের ভিতরে একটা চেঞ্জ আসবে। আর যদি নিতে না পারো, তাহলে চেঞ্জ আসবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে এখন আমরা ক্লাস শুরু করতে পারি। নতুন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসে মূলত আমরা তোমাদের এই যে বিগত বছর যতগুলো সাধারণ জ্ঞান প্রশ্ন আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে, এই সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করবে। তোমাদের এটা করার কথা, তোমরা করেছো কিনা আমি জানি না, না করে থাকলে করা উচিত ছিল তোমাদের। কারণ সাধারণ জ্ঞান নিয়ে খুবই প্যারায় আছি, আমিও আছি, তোমরাও আছো। এই 3-4 বছরের বিশ্লেষণে আসলে কোনো কিছুই কাজ করে না, কারণ ইবি সাধারণ জ্ঞানের জন্য কোনো প্যাটার্নই ফলো করে না, এই মন চাইছে একটা দিয়ে দিলাম, এরকম ভাব আর কি। তো সেজন্য কোনো কিছুই, কোনো প্যাটার্নই ওরা ফলো যেহেতু করে না, সেহেতু সাধারণ জ্ঞানটা অনেক টাফ। তো এবছর আমি চেষ্টা করেছি, গত বছর যেভাবে ব্রেকডাউন করেছিলাম, যেভাবে বিশ্লেষণ করেছিলাম, এবছর আর একটু ডিটেলসে গিয়ে আরো ভালো করে এটাকে বিশ্লেষণ করতে। তো চেষ্টা করেছি, বাকিটা কতটুকু কি হয়েছে জানি না। বা এখান থেকে কতটুকু উপকারিতা, অবশ্যই হবে, উপকারিতা আছে, কিন্তু একটু কতটুকু কি কমন পড়বে সেটা নিশ্চয়তা আমি দিতে পারি না। তো তোমাদেরকে বলেছিলাম যে একটা বই কিনতে, তোমরা কি বইটা কিনেছো? যারা কিনেছো তারা চ্যাট বক্সে হ্যাঁ লিখো, আর যারা কিনো নাই তারা না লিখো। তো বইটা যদি না কিনে থাকো, আমি তো লিংক দিয়ে দিয়েছিলাম, রকমারি থেকে অর্ডার করলে কিনে এই হোম ডেলিভারি পেয়ে যাবে। অর্ডার করে কিনে ফেলো, দেরি করো না, দেরি করলে তোমার সময় যাবে, আমার কি বলো? পরে হচ্ছে ওই রেজাল্ট বের হইলে, আল্লাহ না করুক কোনো অঘটন ঘটে, তখন তোমাদের সাথে আমাদের মন খারাপ হবে, এই আর কি। এর বাহিরে বাকি সব তোমার, তোমার জীবন সব তোমারই। তো বইটা কিনে ফেলবা, কারণ আমরা চাই যে কোনো গ্যাপ যাতে না থাকে। একটা বই যখন ভালোভাবে তোমার পড়া হয়ে যাবে, তখন সাধারণ জ্ঞানের অন্তত কমপক্ষে তুমি, কমপক্ষে একদম কমপক্ষে তুমি 3টা প্রশ্ন কমন পাবে, কমপক্ষে, কিন্তু 5টাই কমন পাবে।
যদি একান্তই না হয় যে না ওরা একদম উগান্ডা থেকে প্রশ্ন করছে, তাইলে হয়তো কমপক্ষে 3 টাকা, না হয় 5টাই তোমার কমন পড়বে। তো সেজন্য একটা বই কিনে ফেলো। আমি তো লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিনে ফেলবে আর কি। আর সেখান থেকে আমি পড়া দিয়ে দিব, নিয়মিত সেটা পড়বা, রিভিশন দিবা। ইনশাল্লাহ আমরা বছর শেষে একটা ভালো অবস্থানে থাকবো সবাই। আচ্ছা, সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাংক আজকে আমরা দেখব কিভাবে প্রশ্ন আসে। দেখো, এই পর্যন্ত সাধারণ জ্ঞান যখন যুক্ত হয়েছে আর কি ইবিডি ইউনিটে, তখন থেকে 18টি সেশনের মধ্যে 29টি প্রশ্ন আসছে, সরি 79টি প্রশ্ন আসছে। দেখো, 18টি সেশন কি, 2008 সাল থেকে 2026 সাল। এর মধ্যে কিছু কিছু সালে হচ্ছে তোমার এই সাধারণ জ্ঞান 3টা প্রশ্ন আসছে, কখনো আসছে 4টা, আবার কখনো 2টা, এরকমও আসছিল আর কি। কিন্তু এখন এটা মোটামুটি ফিক্সড যে 5টাই আসে। হয়তো মাঝে সাঝে ভুলে ভালে 6টা চলে আসে এরকম, বাট 4টার কমে কখনোই নামে না ইদানিং আর কি। তো মোট আমরা পেয়েছি হচ্ছে 79টা প্রশ্ন। হ্যাঁ, তো এর মধ্যে 4টা প্রশ্ন একদম হুবহু কমন আসছে, আর 6টা প্রশ্ন আসছে হচ্ছে তোমার আইইউ থেকে, একদম মানে ইবি রিলেটেড প্রশ্ন আর কি, যে স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক ইউনিভার্সিটি কোনটি, বা হচ্ছে মনে করো ইবি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, এই টাইপের একদম ইবি রিলেটেড প্রশ্ন 6টি আসছে। আর টপিক যদি আমরা বিশ্লেষণ করি, দেখো ইসলামী বিশ্ব ও মুসলিম ইস্যু এখান থেকে সর্বোচ্চ বেশি প্রশ্ন আসছে, এবং বিগত বছরগুলোতে এটা বারবার রিপিট হচ্ছে। এই বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধ, তারপর হামাস ইসরায়েল যুদ্ধ, ফিলিস্তিন, এই রিলেটেড ইস্যুগুলো থেকে মানে এটাকে তুমি সাম্প্রতিকও বলতে পারো, বাট ইসলামী বিশ্ব মুসলিম বিশ্ব কেন্দ্রিক সাম্প্রতিক আর কি। এখান থেকে 12টি প্রশ্ন আসছে। তারপর হচ্ছে কি কি প্রশ্ন আসছে, দেখো এখানে দেখতে পারবো আমরা। আল আকসা মসজিদ থেকে আসছে, ওআইসি প্রতিষ্ঠার কারণ, আয়া সোফিয়া মসজিদ, হামাসের অপারেশন, ইরান ইসরায়েল সংঘাত, এগুলো থেকে আসছে বারবার। তারপর বাইতুল মোকাররম, এগুলো থেকে। তো সর্বাধিক প্রশ্ন আসছে এই টপিক থেকে। এবং 2017 সাল থেকে প্রতি সেশনে কমপক্ষে একটি, কোনো কোনো বছর 2-3টি প্রশ্ন আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বুঝছো? সো এই টপিকটা আমাদেরকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। তারপর দেখো আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে 10টি প্রশ্ন আসছে। কি ধরনের প্রশ্ন আসছে দেখো, এই জাতিসংঘের মহাসচিবকে, তারপর হচ্ছে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ হয়েছিল সেটা, তারপর কিয়োটো প্রটোকল, এই টাইপের বিভিন্ন সম্মেলন, তারপর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এইটা তখনকার সাম্প্রতিক ছিল। তারপর হচ্ছে ইস্তাম্বুল, 2 মহাদেশে অবস্থিত এশিয়া ইউরোপ, ওআইসি রিলেটেড প্রশ্ন। তারপর এবার যে আসছে আই এম দা স্টেট, এই উক্তিটি কার। আমি প্রথমেই বলছিলাম যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওরা কোনো প্যাটার্ন ফলো করে না। এই যে দেখো, আই এম দা স্টেট, এই ধরনের উক্তি জীবনে আসেনি, কিন্তু এবার ঠাস করে দিয়ে বসছে। তো এটার কোনো মানে আছে? একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করেন, পোলাপান বুঝি 5 মার্কের জন্য আপনাদের এতগুলো প্রশ্ন করতে যাবে, কি আর করার বলো। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। একজন বলেছিলে জুম করতে, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি আরো জুম করতে হবে? আর একটু করলে ভালো হয়, কারণ ফোন একেবারে কাছে নিতে হবে না হলে। এবার? হ্যাঁ, এবার এবার ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। তারপর দেখো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ থেকে আসছে কয়টি, 9টি। এখান থেকে কি কি আসছে? এই দেখো, প্রায় প্রতি সেশনেই একটা করে প্রশ্ন আসে, মানে এভারেজ আর কি, বাট সব সেশনে আসছে যে এরকম না। মানে বীরশ্রেষ্ঠ কয়জন, তারপর হচ্ছে 1 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন, তারপর সর্বাধিনায়ক, অস্থায়ী সরকার, মানে মুক্তিযুদ্ধ রিলেটেড যে ইয়েগুলো আছে সেখান থেকে। তো মুক্তিযুদ্ধ রিলেটেড আমরা যে পড়াই ওই সেইটা মোটামুটি আসার মতো সবগুলো টপিকে আছে। তারপর দেখো বাংলাদেশ ভূগোল, এখান থেকে 7টা প্রশ্ন আসছে। এবছরও মেবি একটা আসছিল, যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি না জানি কম কোন জেলায় সেটা। তো এখান থেকে তোমার মোটামুটি প্রশ্ন আসে। একবার আসছিল কক্সবাজারের দৈর্ঘ্য কত কিলোমিটার, এগুলো। তারপর ক্ষুদ্রতম জেলা, বৃহত্তম উপজেলা, নদী, কোন নদী কোথায়, বাংলাদেশের সাথে কোন নদী, এই মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি, মানে বাংলাদেশের ভৌগোলিক অঞ্চল থেকে প্রশ্ন আসে। আমরা যদি দেখি কয়টা প্রশ্ন আসছে, 7টা প্রশ্ন। তারপর দেখো ইসলামী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত 6টি প্রশ্ন আসছে। 6টি প্রশ্ন দেখো, এই ভিত্তিপ্রস্তর কবে স্থাপিত হয়, তারপর হচ্ছে উদ্দেশ্য, মানে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। যদিও এটার উদ্দেশ্যের সাথে কাজকর্মের কোনো মিল নাই। এটার উদ্দেশ্য ছিল হচ্ছে জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠা করেছে, যে আধুনিক শিক্ষার সাথে বর্তমান এই ইসলামী শিক্ষার একটা সমন্বয় সাধন করার জন্য মূলত প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু এখন নামেই শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়, কাজকর্মে কি হয় এটা তোমরা মোটামুটি আমার চেয়ে বেশি জানো। তারপর দেখো ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা ভাস্কর্য, মুক্ত বাংলা ভাস্কর্য, এটা
না, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে বি, মানে মুক্ত বাংলা ভাস্কর্য, এটা কে স্থপতি কে সেটা মেবি আসছিল। তারপর দেখো স্বাধীনতার পর প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটা? ইসলামী বিশ্ববিদ্যালয়। তো ভিসি কে থাকে, মানে তোমরা যখন পরীক্ষা দিবে তৎকালীন ভিসি কে থাকবে সেটা দেখে যাইতে হবে। এই টাইপের প্রশ্ন আসে, মানে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ছয়টি প্রশ্ন আসে, এবছরও একটা আসছে। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশ অবকাঠামো, যেমন ওই পদ্মা সেতু যখন হয়েছিল, এটা আসলে সাম্প্রতিক থেকে আসছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনায়, জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুই আই কান। তারপর এমআরপি কবে চালু হয়, এই এই বিষয়গুলো আর কি। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত, এই টাইপের প্রশ্নগুলো আসে বাংলাদেশ অবকাঠামো থেকে। তারপর বিজ্ঞান ও প্রযুক্তি থেকে 19 সালের পরে আর কোনো প্রশ্ন আসে নাই। 19 সালের আগে আসছিল, তাও সব মিলে মাত্র 4টা প্রশ্ন, এগুলো আর আসেই নাই। তারপর ক্রীড়া থেকে আসছিল, মানে খেলাধুলা থেকে আসে নাই। এখন চলে আসতেও পারে, আমি প্রথমে যেটা বলছিলাম, চলে আসতে পারে, এই হচ্ছে কথা। তো সেজন্য আমাদের যেহেতু সময় আছে, আমরা পড়বো, অবহেলা করবো না। তারপর দেখো বাংলাদেশের সংবিধান থেকে 3টা প্রশ্ন আসছে, বিশেষ করে রাষ্ট্রধর্ম ইসলাম এই কোন সংশোধনীতে আনা হয়, বিসমিল্লাহ কবে সংযোজন করা হয়। এবার হয়তো আসতে পারে বিসমিল্লাহ কে সংযোজন করেছেন। তারপর মোট সংশোধনী কয়টি, এই টাইপের বিষয় ইয়েগুলো আসে। স্বাধীনতার পর প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটি? ইসলামী বিশ্ববিদ্যালয়। এগুলো আসে আর কি। তারপর দেখো সাধারণ ও বৈচিত্র্যময়, এই মানে হচ্ছে এটা হচ্ছে ওই বিভিন্নভাবে বিশ্লেষণ করেছি তো, সেটাও ধরতে পারে নাই যে কোন টপিক থেকে দিছে, আন্দাজে একটা দিয়ে দিছে। আফগানিস্তানের মুদ্রার নাম কি, তারপর হচ্ছে আই এম দা স্টেট, এটা কার উক্তি। এই বিষয়গুলো হুটহাট মাঝে মাঝে দিয়ে দেয়। গতবার আসছিল আবু সাইদের এই কি বলে, আবু সাইদের ভাস্কর্য সম্পর্কে আর কি। তো এই হচ্ছে আর কি তোমাদের বিশ্লেষণ। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি, দেখো 12টি প্রশ্ন আসছে থেকে ইসলামী বিশ্ব থেকে, আন্তর্জাতিক থেকে আসছে 10টি, মুক্তিযুদ্ধ 9টি, বাংলাদেশের ভূগোল 7টি, ইসলামী বিশ্ববিদ্যালয় 6টি, অবকাঠামো বাংলাদেশের 6টি, বিজ্ঞান ও ক্রীড়া থেকে আসছে 4টি, কিন্তু এগুলো হচ্ছে বর্তমানে আসতেছে না এরকম আর কি। সংবিধান থেকে আসছে 3টি। এই হচ্ছে আমাদের টোটাল 79টি প্রশ্ন, বুঝছো? তো কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এগুলো এখানে দেখা যাচ্ছে, কালার আছে দেখো, অতি উচ্চ অগ্রাধিকার যেগুলো, এই কালার, এগুলো তোমরা এই চার্ট দেখলেই বুঝতে পারবে। তারপর দেখো এখানে কিছু ট্রেন্ড আছে, কিছু ট্রেন্ড ওরা ওরা ফলো করে। যেমন ধরো ইসলামী বিশ্ব, মুসলিম বিশ্ব ইস্যুটা, সেটা তো আমরা দেখলামই যে সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে, এবং 17 সাল থেকে প্রতি বছর একটি করে আসতেছে এভারেজে। তারপর মধ্যপ্রাচ্যের রাজনীতি, বিশেষ করে এই যে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুটা নিয়ে, এই গত বছরের আগের বছর, মানে আমাদের যে গত বছরের আগের বছর, যাক মনে নেই আমার, মানে আমাদের যে বেচটা প্রথম বেচ ছিল, তখন হচ্ছে এই এই ইস্যু থেকে, মানে এই টপিক থেকে 2টা না 3টা প্রশ্ন আসছে, বুঝছো? তো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এটা মোটামুটি এখন ফিক্সড আর কি, যেহেতু মধ্যপ্রাচ্য এখনো স্থিতিশীল হয় নাই, সারাক্ষণই যুদ্ধ লেগে থাকে। তো তারপর দেখো ক্রীড়া ও বিজ্ঞান থেকে প্রশ্ন নেই, তবুও আমরা পড়বো। স্থিতিশীল মানে এখান থেকে প্রশ্ন আসে মোটামুটি। মুক্তিযুদ্ধ থেকে দেখো এই টুকটাক প্রশ্ন চলে আসে। তারপর এই ইসলামী সিরাত, আফগানিস্তান, মানে ওই যে ঘুরে ফিরে মধ্যপ্রাচ্য যে অঞ্চলটা, এখান থেকে আবারও প্রশ্ন আসার সম্ভাবনা আমাদের আছে। তারপর ডক্টর ইউনূস যখন ছিল তখন হচ্ছে তার ওই যে 3-0 তত্ত্বের বিষয়টা আসছিল, এটা তোমাদেরকে মানে পড়াইছিলাম আর কি, তোমাদের আগের বেঁচে আর কি আসছিল। তো এই আর কি। এবং 24 জুলাই অভ্যুত্থান থেকে আসছিল, তখন তো ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এখন যেহেতু নাই, এখন নাও আসতে পারে। তো এখান থেকে দেখো ইসলামী বিশ্ব নিয়ে বিভিন্ন আহ, কোন সালে কোন প্রশ্ন আসছে, এটা তোমরা এখানে এই চার্টে দেখতে পারবা সুন্দর করে। তারপর দেখো এখানে হচ্ছে এই কি বলে, ইসলামী বিশ্ব ও মুক্তিযুদ্ধ মিলিয়ে 50% প্রশ্ন, এগুলো তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। এখানে দেওয়া আছে যে কোন কোন টপিক গুলোকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, মাঝারি, মানে তোমাদেরকে তো পুরো বইই পড়তে হবে, কিন্তু বইটা পড়ার সময় তোমাদেরকে কিছু কিছু টপিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সেই টপিকগুলো কি কি, এগুলো মনে করো এখানে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে ভালো করে পড়তে পারবে। আচ্ছা, তারপর দেখো কিছু ট্রিক্স থাকে, মানে ট্র্যাপ থাকে আর কি, ট্র্যাপ, যেগুলো দিয়ে মনে করো পরীক্ষকরা হচ্ছে পরীক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে চায়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই তারিখ, তারপর হচ্ছে বিভিন্ন নাম, যেমন মনে করো বাইতুল মোকাররমের স্থপতিকে, এখানে একটা অপশন ছিল আবুল মোকাররম কাশিয়ানি, মানে এখন অনেকে হয়তো মোকাররম, আরে বাইতুল মোকাররম, ওনার নামের সাথেও মোকাররম আছে, এটা দেখে হয়তো এটা দিয়ে দিবে। মানে কিছু ট্র্যাপ সেট করে রাখে আর কি শিক্ষার্থীদের জন্য। তো এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে এখন থেকে। আর তোমরা যেহেতু পরীক্ষা একবার দিয়েছো, তোমরা মোটামুটি জানো যে পরীক্ষার হলে কি ধরনের এগুলো আসে আর কি। তো তারপর হচ্ছে এখানে দেখো আইইউ
প্রতিষ্ঠার উদ্দেশ্য, এখানে একটা অপশন ছিল ইসলামী শিক্ষার প্রসার। এখন যে এটা জানে না তার কিন্তু, মানে সঠিক উত্তরটা যে জানে না তার কাছে কিন্তু এটাই মনে হবে যে নিশ্চয়ই ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম যেহেতু ইসলামিক, আলহামদুলিল্লাহ, এরকম আর কি, যে হয়তো ইসলামী শিক্ষার প্রসার, এটাই হবে উত্তর, কিন্তু আসলে এটা না। তো এই ট্র্যাপ গুলোর কথা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, বুঝছো? তারপর হচ্ছে জাতিসংঘের মহাসচিবকে, এগুলো তো সব আপডেটেড, সাম্প্রতিক থেকে আসবে আর কি, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। এই ছিল আর কি আমাদের আজকের প্রশ্ন বিশ্লেষণ। আমরা মোটামুটি দেখলাম যে কোন কোন টপিক থেকে কতটি প্রশ্ন আসে, আমাদেরকে কিভাবে পড়তে হবে, বা কোন কোন টপিকগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এগুলো আমরা মোটামুটি দেখলাম। এখন বাকি কাজ হচ্ছে তোমাদের। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক হচ্ছে তোমাদের বাংলাদেশ পরিচিতি, ঢাকার রাজধানী মর্যাদা লাভ, বিভাগ ভিত্তিক তথ্য, জেলা ভিত্তিক তথ্য, উপজেলা ও সিটি কর্পোরেশনের ভিত্তিক তথ্য, বিভিন্ন বৈশিষ্ট্যে বাংলাদেশের জেলা, বাংলাদেশের দিক ভিত্তিক অবস্থান, সীমান্তবর্তী স্থান এবং বর্তমান ও পুরাতন নাম, ভৌগোলিক উপনাম, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর এর পাশাপাশি আমি যে শীটটা দিয়ে দিব আজকের ক্লাসের, সেটা যতগুলো প্রশ্ন আছে সবগুলো ভালো করে পড়া, মুখস্থ করা, এবং তোমরা নিজে থেকে একটু বিশ্লেষণ করে দেখা যে কোন কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন এসেছে এবং কোন কোন সালে কেমন প্রশ্ন এসেছে, এই আর কি। তো তোমরা যারা জিকে কিনবে, এখনো কিনো নাই, তোমরা হচ্ছে সর্বশেষ যে সংস্করণ আছে সেটা কিনবা, ঠিক আছে? আমি লিংক দিয়ে দিয়েছি, আবার দিব, তোমরা কিনে নিবে।